সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানির স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনী দিবস। আর এর জন্য আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার এ পাশে আছেন মেজর জেনারেল মোহাম্মদ অবসরপ্রাপ্ত মোহাম্মদ আইনুদ্দিন। তারপরেই আছেন উনি একজন মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক অধিকারী। পাশাপাশি মাঝখানে আছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসেন, উনি সহকারী নৌবাহিনী প্রধান পার্সোনেল। এবং আমার ওই প্রান্তে আছেন এয়ার কমোডোর AKM আহসানুল হক, পরিচালক আকাশ প্রতিরক্ষা পরিদপ্তর বিমান বাহিনী। আলোচনা শুরুর আগে চলুন দেখে নেই শীর্ষ সংবাদগুলো। সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠকে বসতে ফখরুলকে প্রধানমন্ত্রীর আহ্বান, জানালেন চিফ হুইপ। সরকার উদ্যোগ নিলেই সাড়া দেবে বিএনপি। একুশ মন্ত্রী ও 7 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে 28 সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভার গেজেট প্রকাশ। বাদ পড়লেন মহিউদ্দিন খান আলমগীর, দীপু মনি সহ অনেকে। সারা দেশে চলছে 24 ঘন্টার দূরপাল্লার পরিবহন ধর্মঘট, বাস যাত্রীদের চরম দুর্ভোগ। জনসংহতির 2 নেতা সহ 3 জনকে গুলি করে হত্যার জের ধরে পাহাড়ে আবারও অসন্তোষ, প্রতিবাদ বিক্ষোভে রাঙামাটির বাঘাইছড়ি উত্তাল। এবং সিলেটের গোলাপগঞ্জে মা, বোন ও নিজের শিশু সন্তান সহ 4 জনকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ঘাতক আটক। আমরা শুরু করি প্রথমেই মেজর জেনারেল মোহাম্মদ অবসরপ্রাপ্ত মোহাম্মদ আইনুদ্দিনকে দিয়ে। উনি মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সাবসেক্টরের কমান্ডার ছিলেন। সেই জায়গাটা ছিল এরকম যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া, গঙ্গাসাগর এলাকায়। তো সেই সময় আমরা জানতে চাই সেই সময় মুক্তিযুদ্ধের মানে সশস্ত্র বাহিনীর যে সেনাবাহিনীর যে অংশটা যে ইয়ে করেছে সে ব্যাপারে ওনার অভিজ্ঞতার কথাগুলো। আমি 71 সনে ক্যাপ্টেন ছিলাম। মেজর হওয়ার কিছু চাকরি বাকি ছিল। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে 27শে মার্চ নিজের নিরাপত্তার দিকে খেয়াল করে আমার ব্যাটালিয়ন ডিপ্লয় ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। আমি ওইখানে রওনা হই সাইকেল দিয়ে। কংসনগর বাজার থেকে আমি মোটরসাইকেল দিয়ে আমাকে স্থানীয় লোকজন সাহায্য করে। আমি রাত্রে 11টা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে যখন মেজর সাফাত জমিলের কাছে রিপোর্ট, তখন দেখলাম মেজর খালেদ মোশাররফ ওইখানে হাজির আছে। আমার পরিবার পিছনে ছিল, আমি উদ্ধার করতে পারিনি। তারপরে আমি নবীন স্কুলের ছাত্র, আবার পরে ব্রাহ্মণবাড়িয়া কলেজেরও ছাত্র। যুদ্ধের সময় আমার ভাগে আবার এই ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলাই পড়ল। এখানে বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলা 14ই এপ্রিল পর্যন্ত মুক্ত ছিল। আমরা ইচ্ছা করলে আরও মুক্ত রাখতে পারতাম, কিন্তু তখন যে ট্যাকটিক্স ছিল, খালেদ মোশাররফ অ্যান্ড জেনারেল শফিউল্লাহ দুজনই, আমি একদম বর্ডারিং এরিয়াতে ছিলাম। ওনাদের খেয়াল ছিল যে এই মুহূর্তে ফ্রন্ট ফাইটে তারা যাবে না। আমাকে বলল যে 2nd বেঙ্গলের পজিশন যেটা আখড়াতে ছিল, ওইটা ব্রাহ্মণবাড়িয়া হয়ে যখন তেলিয়াপাড়ার দিকে চলে যাবে তখনই আমি উইথড্র করতে পারবো। তারা 1টা-1.5টার দিকে উইথড্র করে এবং তখন আমি আমার কোম্পানি উইথড্র করাই আখড়াতে এবং আমি তেলিয়াপাড়াতে যাই। তারপরে তেলিয়াপাড়া একটা ইম্পর্টেন্ট জায়গা, ওইখানে প্রথম সিনিয়র আর্মি অফিসার একত্র হয়ে ডিসিশন নিল যে তারা সেক্টর ওয়াইজ যুদ্ধ করবে। 1 নম্বর সেক্টরে তখন লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, 2 নম্বরে খালেদ মোশাররফ, 3 নম্বরে ছিল কর্নেল শফিউল্লাহ। আর আমার পজিশন ছিল নরসিংগড়, মন্থলী এবং কসবার বিপরীতে দেবীপুর। এটা পুরোপুরি বলতে গেলে আগরতলার বিপরীতে যতটুকু জায়গা, এইটুকু আমার এরিয়া ছিল।
এবং পুরা লিবারেশন ওয়ারেই বেশ কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধ হয় কিন্তু আখড়া এরিয়ার কাছাকাছি, কসবা আখাউড়া আছে। কসবা যুদ্ধ, গঙ্গাসাগর যুদ্ধ এবং আখড়ার যুদ্ধ, যে যুদ্ধে সিপাহী মোস্তফা বীরশ্রেষ্ঠ সে আমার কোম্পানির জওয়ান ছিল। আর প্রথম যে লিবারেশন ওয়ারের যে ফ্রন্টাল অ্যাটাক এইটা করে সেকেন্ড লেফটেন্যান্ট হারুনুর রশিদ কালাচোরা টি স্টেট দখল করে। ইন্ডিয়ানরা আমাদের ঠাট্টা করতো যে বিবিসি এত বলে এত লোক মারা যাইতেছে, একটা লাশ দেখাও না। তো ওই কালাচোরা টি স্টেটের পরে 2 ট্রাক লাশ আমরা আগরতলাতে ওপেন ট্রাকে দেখাইলাম, আর 2 জন জীবিত পাকিস্তানকেও দেখাইলাম। ওইটা ছিল আমাদের সেক্টরে প্রথম ফ্রন্টাল যুদ্ধ বলা চলে। ওইটাতে লেফটেন্যান্ট হারুন আর্টিলারি সাপোর্ট নিয়ে করছিল। আমাদের ছোট্ট একটা আর্টিলারি ছিল, মজিব ব্যাটারি বলে, ওইটা দিয়ে। তারপর যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল আখড়াতে। সেই যুদ্ধে পাকিস্তান আর্মি অনেক হতাহত হয়, ইনক্লুডিং অফিসার্স। তাদের পুরো একটা ব্যাটালিয়নই 24/5 ওয়াইপড আউট হয়ে যায়। ওইটার কৃতিত্ব আমার থেকে বেশি হইল ওই সিপাহী মোস্তফার, বীরশ্রেষ্ঠ। যে আমি তাকে লাস্ট মিনিট যখন উইথড্র করাই কোম্পানিটা, ও ছিল সবচেয়ে রাইট সেকশনে। আমি বলছিলাম, মোস্তফা, পাকিস্তান আর্মি অনেক মারা হয়েছে, এখন তুমি নিজের জীবনের নিরাপত্তার খাতিরে ফেরত আসো। আমি 150 গজ দূরে দাঁড়ায় একটা গাছের আড়াল থেকে তারে শাউট করতেছিলাম। সে বলছে, স্যার আপনি মিলিটারি অফিসার, আপনি জীবিত থাকলে দেশের লাভ হবে, যুদ্ধের জন্য আপনার দরকার আছে। আমি সিপাহী মানুষ, আমি যতক্ষণ পর্যন্ত আমার হাতে ওয়েপন অ্যান্ড গুলি আছে আমি উঠব না। আমি অনেক অনুরোধ করার পরে ওঠে নাই, এবং সে আমার যে কোম্পানি, পুরা কোম্পানি একটু উইথড্রয়ালের সে সাহায্য করছিল। এবং আলটিমেটলি সে তার যখন গুলি শেষ হয়ে যায় তখন বাংকারতে উঠে যায়, আমার চোখের সামনেই তাকে পাকিস্তানে ঘিরে ফেলে এবং কৌশলগতভাবে আপনাদেরকে কিন্তু একটা দারুণ সাপোর্ট উনি দিয়েছেন ওই সময় ওনার জীবন। ওই যে আখড়া যুদ্ধে আমাদের মনোবল দারুণভাবে বেড়ে যায় যে একটা কোম্পানি আমরা একটা ব্যাটালিয়নকে রুখে দিতে পারি, আর একটা সাহসী সৈনিক একজন থাকলেও যথেষ্ট। তারপরে তো আরো অনেক যুদ্ধ হয়েছে। আমাদের সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি ছিল আমি যখন 9 বেঙ্গলের কমান্ডিং অফিসার, অক্টোবর মাসে আন্ডার ক্যাফোর্স। তখন আমাদের ইচ্ছার বিরুদ্ধেই যৌথ বাহিনী আমাদের একটা অ্যাটাক চাপায়া দেয়। যৌথ বাহিনী একটা অ্যাটাক, সেটা 9 বেঙ্গলে গেল, ইন্ডিয়ান 19 পাঞ্জাব গেল। আমার একজন অফিসার আমি হারাইলাম, ইন্ডিয়ানরা 6-7 জন হারাইলো। আমার ক্যাজুয়ালিটি ছিল ওইখানে অনেক, প্রায় 64 শহীদ, আর ইনজুরি কতজন ছিল আমার এখন মনে নেই। আর লাস্ট যুদ্ধ যেটা আমার ছিল সেটা আমি 8 তারিখ কুমিল্লা টাউন ক্যাপচার করি। 8 ডিসেম্বর, 8 ডিসেম্বর আমি কুমিল্লা টাউন ক্যাপচার করি 9 বেঙ্গল নিয়ে। আমাকে, যেটা সেনাবাহিনীতে নর্মালি হয় না, কোনো আর্টিলারি ইউনিটকে ইনফ্যান্ট্রি ইউনিটের আন্ডার কমান্ড দেওয়া হয় না, ইনডাইরেক্ট সাপোর্ট দেয়। কিন্তু ইন্ডিয়ানরা কেন জানি লেফটেন্যান্ট জেনারেল সাগর সিং বলল যে তার আন্ডার কমান্ডই থাকবে, এবং সোহাগাজীর থেকে কুমিল্লা অ্যাক্সেস আইনদিন ক্লিয়ার করবে, এবং কুমিল্লা টাউন ক্যাপচার করার পরে সে ক্যান্টনমেন্টের দিকে অ্যাডভান্স করবে না। অ্যান্ড আই ডিড দ্যাট। এবং এটা আমি করতে পারছি। আমার সাথে অনেক 4 বেঙ্গলের সৈনিকই ছিল। আমি তো বেসিক্যালি 4 বেঙ্গলের অফিসার, এবং আমার পুরা চাকরি 4 বেঙ্গলে। সুতরাং সবাই আমাকে বাই নেম জানতো, এবং ওই সৈনিকরাই যাই করছে এটাই বড় কথা। আমি তো 2-3টা যুদ্ধে সরাসরি গেছি। আচ্ছা, এবার এবার নৌবাহিনী প্রসঙ্গ নিয়ে আসি, যে এটা রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসেনই বলুক যে নৌবাহিনীর অবদানটাকে আপনি কিভাবে মুক্তিযুদ্ধে কিভাবে বর্ণনা করেন? নৌবাহিনীর অবদান বলতে গেলে আমাকে 1971 সালের কিছুটা হিস্ট্রিতে নিয়ে আসতে হবে। 71 সালে বাঙালি জাতি যখন যুদ্ধে, সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়ে যায় তার জাতির স্বাধীনতার জন্য, পৃথিবীর যে কোনো জাতি যখন সশস্ত্র বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে তখন তার দরকার হয় 3টা অর্গান। আমরা সশস্ত্র বাহিনী বলতে যে 3টা অর্গানকে বুঝি, সেনা, নৌ এবং বিমান।
সেটা কোনো জাতিরই তখন এত সংগঠিত থাকে না, আমাদেরও সেরকম সংগঠিত ছিল না। তবে আমাদের ওই সময় তদানীন্তন সরকার, মুজিবনগর সরকার, যখন জেনারেল আতাউল গনি উসমানী, প্রথম উনি কর্নেল ছিলেন, ওনাকে রিটায়ার থেকে নিয়ে আসলেন এবং ওনাকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওনাকে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক করা হলো। ওনার হাতে পেলেন উনি সশস্ত্র বাহিনীর একটা অর্গানকে, সেনাবাহিনী বা নৌবাহিনী পাইতে হলে তার দরকার জাহাজ, তার দরকার প্রশিক্ষিত জনবল, সেটা ওনার কাছে ছিল না। এই সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশি কিছু নাবিক যারা তুলনে ফ্রান্সের তুলন বন্দরে একটা সাবমেরিনের উপর ট্রেনিং করছিল, ওখান থেকে 8 জন সাহসী নাবিক স্বপক্ষ ত্যাগ করে তখন ভারতীয় দূতাবাসে আশ্রয় নেয়। সেখান থেকে ভারতীয় দূতাবাস থেকে তারা স্পেন হয়ে 10ই এপ্রিলে নয়াদিল্লি এসে পৌঁছে যায়। নয়াদিল্লিতে পৌঁছানোর পরে ভারত সরকার তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায় এবং তারা সাহসী যোদ্ধা, স্বপক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য চলে এসছে। তাদেরকে সারা বিশ্বয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিল তাদের এই স্বপক্ষ ত্যাগটা, যার জন্য তাদেরকে তখনই ভারতীয় সরকার নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডারের অধীনে তাদের প্রশিক্ষণে নামিয়ে দেয়। 10ই এপ্রিলে আসলে পরে 23 এপ্রিল থেকে 8ই মে পর্যন্ত তারা একটা প্রশিক্ষণ গ্রহণ করতে থাকে। প্রথমে ফার্স্ট ব্যাচে তারা 357 জন যোগদান করে, ওখান থেকে 315 জনকে করা হয়, ট্রেনিং দেওয়া হয়। সেকেন্ড একটা ব্যাচ থেকে নিয়ে মোট 400 জনকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে পশ্চিম বাংলায় প্রেরণ করা হয় জেনারেল আতাউল গনি উসমানীর অধীনে, তাতে করে তারা পরবর্তী অপারেশনগুলো কন্ডাক্ট করতে পারেন। তো সেখান থেকে যখন তারা বাংলাদেশে চলে আসে, তো এই চলে আসার পর থেকে এখন স্ট্র্যাটেজি অনুসারে যে এই ছোট্ট কিছু কমান্ডো বাহিনী, নৌ কমান্ডো, তারা কি করতে পারবে, কোন জিনিসটায় হাত দিলে পরে যুদ্ধের জন্য সেটা খুব ভালো অ্যাডভান্টেজ বয়ে আনবে, সেটা করতে যেই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমাদের সাপ্লাই, রসদ সাপ্লাই, পৃথিবীর কোনো যুদ্ধই রসদ সাপ্লাই ছাড়া করা সম্ভব না। তো পাকিস্তান যেহেতু রসদ সাপ্লাই পেত সমুদ্র দিয়ে যে বাহক, যে বাহনগুলো ছিল, জাহাজগুলো আসতো, সেই জাহাজগুলোকে যদি ডুবিয়ে দেওয়া যায় তাহলে তাদের রসদ সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, তাদের অস্ত্র, গোলাবারুদ ছাড়াও তাদের যে অন্যান্য পণ্য আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে, তাহলে তাদের যুদ্ধের মনোবল হারিয়ে যাবে এবং তারা সার্ভাইভ করতে পারবে না। এই উদ্দেশ্য নিয়েই তখন শুরু হয়ে যায় যে আমরা অপারেশন জ্যাকপট নামে যে অপারেশনটা চলতেছিল, যে সেই অপারেশন জ্যাকপটে বাংলাদেশে এই নৌ কমান্ডোরা অপারেশন চালাবে। কি অপারেশন চালাবে? যে তারা লিম্পেড মাইন, যারা জাহাজের নিচে নিয়ে লাগিয়ে দিলে পরে জাহাজকে এক্সপ্লোড করে দেওয়া যাবে। তখন ভারত সরকার তৎকালীন যুগোস্লাভিয়া থেকে 2000 লিম্পেড মাইন ক্রয় করে এটা আমাদের নৌ কমান্ডোদের হাতে তুলে দেন। এই লিম্পেড মাইনগুলো তারা গায়ের মধ্যে নিয়ে চলে যেতেন এবং একটা সাঁতরিয়ে, এবং প্রবল স্রোতের মধ্যে তারা সাঁতরিয়ে একটা জাহাজের নিচে যে লিম্পেড মাইনগুলোকে ফিক্স করতেন। এবং তারা যখন যুদ্ধে এই প্রশিক্ষণ গ্রহণ করেন, তখন তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে এর মধ্যে আপনাদের মধ্যে কেউ যদি থাকেন যে নিজের জীবন উৎসর্গ করতে রাজি নন, তাহলে আপনার প্রশিক্ষণ থেকে চলে যেতে পারেন। তখন তার মধ্যে সবাই যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা অ্যাকসেপ্ট করেছে যে না, আমরা জীবন বিসর্জন করতেও রাজি আছি আমার নিজের জাতির জন্য, আমার দেশের স্বাধীনতার জন্য আমি নিজের জীবন বিসর্জন দিতেও রাজি আছি। সেই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে তারা যখন বাংলাদেশে অপারেশন শুরু করে, সেই শুরুতে তারা প্রথমে 4টা অঞ্চলকে বেছে নেয়: চিটাগাং, মংলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ। এই 4টি বন্দরে পাকিস্তানের জাহাজ এবং বিদেশি জাহাজ যেগুলো রসদ নিয়ে এসছে, সেই জাহাজগুলোকে ধ্বংস করার অভিপ্রায়ে তারা বিভিন্ন জায়গায় নেমে যায়। দেখেন ওই সময় 1971 সালে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, আজকে মোবাইল হাতে নিয়ে গ্রামে গঞ্জে যে কেউ কথা বলতে পারছে। তখন অপারেশন শুরুর সময় একটা গান রেডিওতে ভেসে ওঠে যে তোমায় আমি কত শুনিয়েছি গান, এই গান দিয়ে যখনই বাজবে তখনই তাদের প্রস্তুতি শুরু হবে। এবং সন্ধ্যা ভট্টাচার্যের একটা গান থাকবে, আমার পুতুল আজকে যাবে প্রথম শ্বশুর বাড়ি। এই গান যখন রেডিওতে বাজবে তখন তারা অপারেশন শুরু করবে। এইটা ছিল কমিউনিকেশন বাহন। দেখেন সেই কমিউনিকেশন দিয়ে তারা অপারেশন করেছে এবং অপারেশন করে 15ই আগস্ট প্রথম যখন তারা অপারেশন করে 4টা এরিয়াতে, এই অপারেশনে এতগুলো জাহাজ, তারা 26টার মতো জাহাজ ডুবিয়ে ফেলে। এই 26টা জাহাজ ডুবানোর পরে প্রায় 75,000 টন গোলা বারুদ এবং অন্যান্য রসদ সামগ্রী তারা ধ্বংস করে ফেলে। এটা করার পরে কিন্তু পাকিস্তানিদের মানে অকুপেশন ফোর্সের মরালটা অনেকটা হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায় যে আমরা কি করব এভাবে যদি আমাদের জাহাজ ডুবতে থাকে। কারণ আমাদের রসদ তো সাপ্লাই হচ্ছে সমুদ্র পথে, রসদ যদি না থাকে শিপ দিয়ে, যদি শিপ এভাবে ধ্বংস হয়ে যায় পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আসবে না।
এবং ওই সময় আমাদের বিচারপতি আবু সাইদ উনি নিউ ইয়র্কে একটা কনফারেন্স করেন। সেই কনফারেন্সে উনি ভালো করে বলে দেন যে বাংলাদেশে নৌ কমান্ডোরা কি করেছে। এটা বলার পরে যে বিশ্বে যে শিপের মালিক, জাহাজ কোম্পানির যে মালিকগুলো, তারা অনেকেই বাংলাদেশে পাকিস্তানের পক্ষে জাহাজ প্রেরণ করতে অনিচ্ছা প্রকাশ করে। এটাও কিন্তু পাকিস্তানের জন্য একটা বিরাট ধাক্কা পড়ে যায় যে আমরা এখন একদিকে জাহাজ ডুবিয়ে দিয়েছে, নেতিবাচক দিক যে অন্য জাহাজ যেতে চাচ্ছে না। সুতরাং এইটা একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করে। ওখান থেকেই শুরু হয় নৌবাহিনীর যাত্রা। এবং ভারত সরকার তখন পদ্মা ও পলাশ নামে ছোট ছোট দুটো পেট্রোল ক্রাফটও বাংলাদেশকে তখন উপহার দেন। সেটা দিয়ে এই বাংলাদেশের নাবিক বা বাঙালি নাবিক যারা পাকিস্তান নেভিতে ছিলেন, তারা এই জাহাজগুলোতে চড়ে নাবিক হিসাবে জাহাজে কাজ করতে থাকেন। তখন লেফটেন্যান্ট কমান্ডার সামন্ত ছিল ভারতের, উনি এই দুইটা জাহাজকে কন্ট্রোল করছিলেন আমাদের বাংলাদেশি কমান্ডো প্লাস অন্যান্য নাবিকদের সাথে। উনি কমান্ড করছিলেন জাহাজগুলি কিভাবে অপারেশন করবে। এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর গোড়াপত্তন। ৭১ সালে যুদ্ধের মধ্য দিয়েই একটা নৌবাহিনী এসে গড়ে উঠলো। সবচেয়ে বড় অপারেশনটা কি ছিল নৌবাহিনীর? যে অপারেশনটা আমরা বললাম যে অপারেশন জ্যাকপট, এই অপারেশন জ্যাকপটটা কিন্তু চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং 4টা বন্দর, মংলা এবং চিরাঙে 4টা বন্দরে কিন্তু একসাথে অপারেশন করে সবগুলোই সাকসেসফুল ছিল, সবগুলোই বড় অপারেশন ছিল। 4টা বন্দর একসাথে অপারেশন করে তারা জাহাজগুলোকে ডুবিয়েছিল। আচ্ছা আচ্ছা, এখন ইয়াতে আসি, আমি বিমান বাহিনীতে আসি। আচ্ছা, এয়ার কমোডোর AK-M হাসানুল হক, আপনি আমার বিমান বাহিনীর মুক্তিযুদ্ধের ইয়াতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানি যে কোনো যুদ্ধে যদি চূড়ান্ত বিজয় প্রয়োজন হয়, করতে হয়, এয়ার সাপোর্ট একটা এসেনশিয়াল ব্যাপার। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের স্বাধীনতা যুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন ক্যাপ্টেন AK খন্দকার। উনি প্রথমে এটা অনুধাবন করেন এবং তখনকার সময়ের ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম, তারপর প্রতিরক্ষা সচিব ছিল, ওনার নাম ছিল কেবি লাল। ওনারা কলকাতায় এসেছিলেন অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে ওনার সাথে আলোচনা করার জন্য। উনি তখন তাদের কাছে প্রস্তাব করেন যে বাংলাদেশ বিমান বাহিনী গঠনের জন্য আমার কাছে যথেষ্ট টেকনিশিয়ান এবং বৈমানিক আছে। যদি কিছু বিমান পাওয়া যায় তাহলে বিমান বাহিনী এই ধরনের একটা রোল প্লে করতে পারবে, অপারেশন করতে পারবে। কিন্তু সেই সময়ের পরিস্থিতিতে ভারত যেহেতু পাকিস্তানের সাথে তখনও যুদ্ধে লিপ্ত নয়, কিন্তু সামরিক বিমান দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। এর কিছুদিন পর ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল লাল PC লাল উনি আবার গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার এর সাথে দেখা করতে পারেন বা দেখা হয়। উনি তার কাছে তখন আবার প্রস্তাব করেন। তখন তিনি আশ্বাস দেন যে ঠিক আছে, আমি কিছু বিমান দেব, কিন্তু এগুলো যুদ্ধ বিমান হবে না। সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনী গঠনের জন্য ভারতীয় সরকার ভারতীয় বিমান বাহিনীর মাধ্যমে একটা DC-3 ডাকোটা, একটা DH-3 অটার এবং একটা Elliot-3 হেলিকপ্টার, এই 3টা হেলিকপ্টার। ডাকোটাটা আবার ছিল যোধপুরের মহারাজার, ওটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। এই 3টা বিমান পরে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই যে নাগাল্যান্ডের সিলেট সীমান্তের থেকে আরো 40-50 মাইল দূরে একটা পরিত্যক্ত বিমান ঘাঁটি ছিল, একটা বিমান বন্দর, ঘাঁটি বলবো না আমি, সেখানে কিছুই ছিল না, কোনো ATC টাওয়ার পর্যন্ত ছিল না, কিংবা কোনো রকমের নেভিগেশনাল এইড ছিল না, একটা রানওয়ে ছিল ব্রিটিশদের তৈরি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। সেখানে নিয়ে ওই বিমানগুলো রাখা হয়। আর এদিকে গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার তখন ফ্লাইং অফিসার বদরুল আলম, ওনাকে নির্দেশ দিয়েছিলেন তুমি আগরতলায় যে বিমান সেনাদেরকে জড়ো করো, এবং উনি সেটা করেন। পরবর্তীতে এটা ছিল 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর এদেরকে নিয়ে প্রায় 57 জন বিমান সেনাকে সংগ্রহ করে প্রায় 9 জন বৈমানিক, এর মধ্যে কেউ কেউ আবার তদানীন্তন পাকিস্তান এয়ারলাইন্স PI এর সিভিল পাইলট ছিলেন, F-27 এর ধরনের পাইলট ছিলেন কয়েকজন। ওদেরকে নিয়ে 27 তারিখে চলে যান ডিমাপুরে। এই ডিমাপুরেই বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম। সেখানে 28 তারিখে সকালবেলা এয়ার চিফ মার্শাল লাল এবং জোরহাটের কমান্ডার চন্দন সিং ওনারা আসেন। একটা সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনীর গঠনের ঘোষণা হয়। তারপর শুরু হয় প্রশিক্ষণ। এবং সত্যি কথা বলতে কি, এই বিমানগুলো দিয়ে কোনো যুদ্ধ করার মতো বিমান ছিল না, না ছিল কোনো অস্ত্রের ব্যবস্থা, কিন্তু এগুলাকে মডিফাই করা হয়। উইংয়ের নিচে রকেট পড লাগানো হয়,
14টা করে রকেট, উইং এ 7টা করে, তারপরে অটারের মধ্যে ডাকোটাতে 1000 পাউন্ড বোম ক্যারি করার জন্য ট্রাস লাগানো হয় ভিতরে, যেগুলো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ব্যবস্থা ছিল। এই ধরনের মডিফাই করে ওখানে প্রশিক্ষণ শুরু হয়। পাহাড়ের উপরে প্যারাসুট ফিট করে, জঙ্গল পরিষ্কার করে তার উপরে টার্গেটিং প্র্যাকটিস করা হতো, যেটা অবিশ্বাস্য। এবং পরবর্তীতে তারা যখন প্রস্তুত হয়, অপেক্ষায় ছিল কবে সেই ডাক আসবে আক্রমণ করার জন্য। পরবর্তীতে একটা নির্দেশ আসে 3রা ডিসেম্বর, ওনারা পরে শিফট করেন এলিয়ট 3 হেলিকপ্টার নিয়ে। তদানীন্তন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, পরবর্তী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, ওনাকেই কিন্তু কিলো ফ্লাইটের কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়। এখানে একটা জিনিস আমি বলতে যাচ্ছি, স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ উনি কিন্তু 11 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন। 28শে সেপ্টেম্বর উনি ডিমাপুর ছিলেন না। 28শে সেপ্টেম্বর না থাকার পরেও ওনাকেই কিন্তু কিলো ফ্লাইটের কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়। উনি 14ই অক্টোবর কিন্তু ডিমাপুরে যেয়ে পৌঁছেন, তারপর প্রশিক্ষণ শুরু করেন। তো 3রা ডিসেম্বর যখন পাকিস্তান যখন এয়ারফোর্স ওয়েস্টার্ন সেক্টরে আক্রমণ করে, ভারতীয় বিমান বাহিনীর 7টা ঘাঁটিতে আক্রমণ করে, তখনই লঞ্চ করার জন্য অর্ডার আসে। এবং 3রা ডিসেম্বর রাত 12টার দিকে প্রথমে এই এলিপটা নিয়ে আসা হয় কৈলাস শহরে, কৈলাস শহর যেটা মৌলভীবাজার থেকে বর্ডারের অন্য পাশে। আর এলিয়ট 3টাকে নিয়ে, অটারটাকে নিয়ে আসা হয় কমলপুর। কমলপুরটা হচ্ছে সামথিং লাইক আগরতলা থেকে ডিউ ওয়েস্টে অ্যানাদার 40 মাইলস নিয়ে আসা হয়। টার্গেট দেওয়া হয় নারায়ণগঞ্জের গোদানাইলের এভিয়েশন ফিউল ডাম্প। এটা দেওয়া হয় হেলিকপ্টার বা এলিয়ট 3 দিয়ে আক্রমণের জন্য এবিএম সুলতান মাহমুদ স্যারকে। আর অটারকে টার্গেট দেওয়া হয় চিটাগংয়ের রিফাইনারি। প্রথমে রিফাইনারি, এটা ছিল আপনার পোর্টে কিছু বার্জ ছিল, ফিউল ট্যাঙ্কার ছিল, ওগুলাকে আক্রমণ করার জন্য। পরবর্তীতে 3রা ডিসেম্বর রাতের বেলা 12টার দিকে এই হেলিকপ্টারটা এলিয়ট 3 সুলতান মাহমুদ স্যার এটাকে নিয়ে চলে যান তেলিয়ামুড়া নামে একটা জায়গায়। পাহাড়ের উপর থেকে লঞ্চ করেন। ইট ওয়াজ ডিফিকাল্ট বিকজ অফ দি লোড। প্রথমে টেক অফ করতেও অনেক কষ্ট হচ্ছিল, পরবর্তীতে উনি আসেন এবং ইলিয়টগঞ্জের উপর দিয়ে তারপর নারায়ণগঞ্জের দিকে প্রসিড করেন। রাত্র প্রায় 1:10 দিকে উনি গোদানাইলের উপরে আসেন। প্রথমে 2টা রকেট ফায়ার করেন এবং গোদানাইলের আগুন ধরে যায়, এবং পরবর্তীতে বাকি 12টা লঞ্চ করেন এবং গোদানাইল ফিউল ডাম্প সম্পূর্ণভাবে জ্বলে ধ্বংস হয়ে যায়। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই ফিউল ডাম্প থেকেই কিন্তু 14 স্কোয়াড্রন যেটা ছিল এখানে আমাদের তেজগাঁয় অপারেশন করত, এই 14 স্কোয়াড্রনের সম্পূর্ণ জেট F-86 সেভার জেটের ফিউল সাপ্লাই কিন্তু ওখান থেকে হতো। এটা ধ্বংস হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে পাকিস্তান এয়ারফোর্সের এই স্কোয়াড্রনের পাইলটদের এবং টেকনিশিয়ানদের মনোবলে সাংঘাতিকভাবে একটা আঘাত আসে। আর ওদিকে অটার রাত্রেবেলা লঞ্চ করে সে 12টার দিকে। ইট ইজ এ লং ফ্লাইট। ওখান থেকে চিটাগংয়ের উপর আসে। প্রথমে ওরা গুমতি নদী পার হয়ে তেলিয়ামুড়া, গুমতি নদী, তারপরে ফেনী ব্রিজ, অ্যান্ড দেন আলটিমেটলি চিটাগংয়ে যে ওরা পৌঁছে। প্রথমে পাকিস্তানি সেনারা বুঝতেই পারেনি যে এ ধরনের কোনো অ্যাটাক হতে পারে এত শেষ রাতে। সারপ্রাইজড, সিরিয়াসলি সারপ্রাইজ। তারা মনে করেছিল বোধহয় প্ল্যান প্রোটেকশনের কোনো এয়ারক্রাফট হতে পারে। পরবর্তীতে যখন রকেট ফায়ার হয়, তারপরে তারা ওদের উপরে উল্টা আক্রমণ করে, কিন্তু সাকসেসফুলি দে লঞ্চ অল দি উইপন্স এবং মিশন শেষ করে ওরা ফিরে আসে। এই দুটো ছিল ফার্স্ট লঞ্চ এবং দোনোটাই সাকসেসফুল হয়। এয়ারক্রাফট এখান থেকে অটারটা ফিরে, এটা আর সেখানে নামেনি, এটা চলে যায় আপনার শিলচরের কুম্ভিগ্রাম এয়ারপোর্টে, অ্যান্ড দ্যাট টুক এ লং টাইম, অ্যাবাউট 3.5 ঘন্টার মতো ফ্লাইট ছিল সেটা, এবং সাকসেসফুলি যায় তার নামে। এখানে একটা জিনিস আমি আবার উল্লেখ করতে চাই, সেই বিমানগুলোতে না ছিল কোনো আধুনিক নেভিগেশন সিস্টেম। সম্পূর্ণ চাঁদের আলোতে ওরা পথ দেখে দেখে ম্যাপ ফলো করে নেভিগেশন করেছে এবং এই ধরনের মিশন করেছে। এই ধরনের যাত্রীবাহী বা ছোটখাটো বেসামরিক বিমান দিয়ে এই ধরনের মিশন পরিচালনা করা সত্যি এটা একটা দুঃসাহসিক কাজ। তাছাড়াও টোটাল এই সময়টায় 3রা ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত এই কিলো ফ্লাইট টোটাল মোটামুটিভাবে 46টা মিশন সম্পন্ন করে। কয়েক জায়গায় ওদের এয়ারক্রাফটে গুলি লাগে। একটা নরসিংদীতে যেদিন মিশন করছিল সেদিনও এয়ারক্রাফটে গুলি লাগে। তারপর সিলেটে যখন রেকি করছিল আমাদের অটার,
তখন ওর গায়ে 15টা গুলি লাগে। তো এই ধরনের বেশ কিছু মিশনের মাঝে আর্মড স্কট, প্যারাড্রপের সময় স্কট মিশন, এই এলিয়ট 3 হেলিকপ্টার দিয়ে, তারপর নরসিংদীতে বার্জির উপরে অ্যাটাক, নরসিংদীতে যখন রিট্রিটিং পাকিস্তান আর্মি যখন উইথড্র করছিল তাদের উপরে অ্যাটাক, এবং লাস্টলি যেটা হয়েছিল ইট ওয়াজ 11ই ডিসেম্বর যে অ্যাটাকটা হয়। সেই অ্যাটাকে একটা সেকেন্ড মিশন ছিল স্কোয়াড লিডার দিদেন এভিএম সুলতান মাহমুদ স্যারের, যেটা আমি হিস্ট্রিতে জানি। হি ওয়াজ কল্ড ফর এরিয়াল সাপোর্ট, উনি এসছেন এবং ওখানে যখন অ্যাটাকটা করেন হি ওয়াজ আন্ডার ফায়ার। ওই সময় উনি যে মিশনটা করেন সেখানে পাকিস্তান আর্মির সোলজার যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে সারেন্ডারের দিন, দ্যাট ইজ 16ই ডিসেম্বর, আমাদের স্বাধীনতা দিবসের দিন, সেই ব্রিগেড কমান্ডার স্বীকার করেছিলেন সেই অ্যাটাকেই তার 20 জন সৈন্য মারা গিয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই ধরনের দুঃসাহসিক মিশন আপনি যদি এলিয়ট 3 দেখেন আজও আপনি অবাক হবেন। এটা একটা ছোট্ট একটা হেলিকপ্টার, এটা কোনো আর্মড হেলিকপ্টার নয়। এই ধরনের দুঃসাহসিক কাজের জন্য আমি অবশ্যই গর্ববোধ করি যে মানে একজন বিমান বাহিনীর অফিসার হিসাবে। আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যে ভূমিকাগুলো ছিল আমরা সে নিয়ে কথা বললাম। আমি আবারও ফিরে আসি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আইনউদ্দিনের কাছে। সেটা হচ্ছে যে এখন আমাদের যে সেনাবাহিনী আমাদের আছে, আপনারা যেটা স্বপ্ন দেখছিলেন আস্তে আস্তে এটা ডেভেলপ করেছে এবং একটা পরিপূর্ণতা পেয়েছে। এখন সেনাবাহিনীর অবস্থানটাকে আপনি সার্বিকভাবে আধুনিকায়নের ক্ষেত্রে কতটুকু? আমি গর্বের সাথেই বলতে চাই যে আমি সেনাবাহিনীর থেকে রিটায়ার করে গেছি 2000-এ। তখন আমি মেজর জেনারেল ছিলাম। কিন্তু আমরা সেনাবাহিনী যেভাবে গড়তে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন সময়, আমার দৃষ্টিতে তারা এসে বেশি আগায় গেছে। এই জন্য যে বর্তমান সেনাবাহিনীতে 8টা ডিভিশন আছে। আমি মনে করি যদি আমাদের সিস্টার বাহিনী নেভি অ্যান্ড এয়ারফোর্স যদি আরও একটু আগায় আসতে পারে তাহলে আমাদের এই ল্যান্ড আমাদের রক্ষা করা কোনো সমস্যাই হবে না, বরং কেউ আমাদের উপরে আক্রমণ করতে আসলে বা আমাদের সভার্নিটির দিকে খেয়াল করতে তারা 100 বার চিন্তা করবে। শুধু এই নয়, যেমন সেনাবাহিনী এখন আমাদের ইউএন মিশন তো যেগুলি করতেছে, এখন নেভি অ্যান্ড এয়ারফোর্সের থেকে যোগ দিয়েছে। বর্তমানে পুলিশ আছে, কিন্তু আমাদের সেনাবাহিনী যে ইউএন ফোর্স টুডে এটা বিশ্বে অন্যতম, এবং 4টা দেশে আমাদের ফোর্স কমান্ডার কাজ করে আসছে। এটাও বিরাট একটা গর্বের ব্যাপার। যেমন মোজাম্বিকে ডেমোক্রেসি চালু করে দিয়ে আসছে, আমাদের ফোর্স কমান্ডার ছিল ওই মেজর জেনারেল আব্দুল সালাম। লাইকওয়াইজ আমাদের আরও 2-3জন ফোর্স কমান্ডার বিদেশে কাজ করে আসছে এবং প্রত্যেক জায়গাতেই তারা বেশ সুনাম করেছে। এবং একটা ছোট্ট দেশের যেখানে 8 ডিভিশন সৈন্য, তাদের ব্রিগেড প্লাস সৈন্য ইউএন মিশনে, এটা কিন্তু আনপ্যারালাল ইন দ্য মিলিটারি হিস্ট্রি, আই এম টেলিং। আর ইউএনের কাজ করার জন্য আমাদের যে বিভিন্ন দেশের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম থাকে, এই জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউশনও এস্টাবলিশ করা হয়েছে। আমাদের সিভিল সার্ভিসের জন্য আমরা যেটা বলবো যে আমাদের এফএমআই আর্মি মেডিকেল কলেজ, এবং এটার বেশ সুনাম আছে। জি, তারপরে আছে আমাদের এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজ, যেখানে সিভিলিয়ানও ট্রেনিং নিতে পারে। 3 বাহিনী ওইখানে ট্রেনিং নেয়। আমাদের নিজস্ব স্টাফ কলেজ আছে। তারপরে আমাদের একাডেমিতে, মিলিটারি একাডেমিতে, যেটা বঙ্গবন্ধু 1972 সনে সালাম নিয়েছিলেন ফার্স্ট বিএমএ, ওইটা ছিল একটা স্কেলিটন। বর্তমানে আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বিদেশি স্টুডেন্ট পর্যন্ত আসে, ক্যাডেট আসে এইখান থেকে অফিসার হওয়ার জন্য। আমাদের স্টাফ কলেজে ফরেন স্টুডেন্ট আসে। তো এই যে দিকগুলি, তারপরে যেমন কনস্ট্রাকশন ব্যাটালিয়নগুলি আপনারা জানেন, যদিও বাইরে অনেকে অনেক মন্তব্য করে যে ক্যান্টনমেন্টের উপর দিয়ে মিরপুরের ফ্লাইওভার সেনাবাহিনী করে দিয়েছে। আমাদের মেঘনার উপরে যে ব্রিজ, এটা রক্ষণাবেক্ষণ সেটা সেনাবাহিনী। যেখানে একটা ব্রিজ ভেঙে যায় সেখানে
ইমিডিয়েটলি সেনাবাহিনী যত তাড়াতাড়ি Imminent একটা goal যারা বেলেবিস লঞ্চ করতে পারে, এটা সিভিলিয়ানরা পারে না। তো ওই কাজগুলি করে যাচ্ছে। যখনই সেনাবাহিনীকে যেই কাজে সিভিলকে সাহায্য করার জন্য ডাকা হয়েছে, আমি মনে করি আমাদের সেনাবাহিনী সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজগুলি করেছে। আমি মনে করি যে এই সেনাবাহিনী, আমি যেহেতু একজন মেজর জেনারেল এবং ডিভিশনাল কমান্ডার থেকে রিটায়ার হয়ে আসে, আমি যখন সেনাবাহিনীর দিকে তাকাই আমার খুব ভালো লাগে। এখন বর্তমান সেনাবাহিনীতে অফিসার, আমরা যতটুকু কোয়ালিফাইড ছিলাম সেনাবাহিনীর মিলিটারিলি, এখন সেনাবাহিনীর সবগুলি অফিসার আমাদের তো অনেক বেশি তার মানে qualified। আধুনিকায়নটা অনেক অনেক হয়ে বেশি গেছে। হয়েছে। এবং Modern system। শুধু এই নয়, আমাদের সেনাবাহিনী এই যে জাতীয় দুর্যোগে যে কাজটা করতেছে, এটা প্রশংসনীয়। যে কোনো সিভিলিয়ান এটা মানতে বাধ্য হবে যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থাকলেও ওইটার সাহায্যকারী সংস্থা কিন্তু মেইন সাহায্যকারী সেনাবাহিনী, ইভেন এয়ারফোর্স। এয়ারফোর্স সম্বন্ধে আমি এক দুইটা কথা যেমন বলতে চাই। উনি নেভির তো ওখানে আছে, যেমন- নেভিটা উনি হ্যাঁ, একটু স্কিপ করে নদীর গেছে এই যে জায়গাগুলোতে নেভির সমুদ্রে। অপারেশন কিন্তু ফার্স্ট অপারেশন শুরু হয় আগস্ট মাসে। এন্ড আগস্ট মাসে মহেশখালী চ্যানেলে তারা জাহাজ ডুবাইয়া দেয়। আর দ্বিতীয় ওই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তারা নারায়ণগঞ্জে এই- আরো দুইটা জাহাজ ডুবাইয়া দেয়, এবং দুইটার ভিতরে একটা ছিল যেটা উনি কভার করেছে, মিলিটারি হার্ডওয়্যার ছিল বা অ্যামুনিশন ছিল। তো নেভির ওই অফিসারগুলি, সামান্য সেলাররা যে সাহসের কাজ করেছে, আমি তাদের নাম বলতে পারবো না, কারণ তাদেরকে ইন্ডাক্ট করতাম আমি। মন্তলির থেকে ঢাকা পর্যন্ত পৌঁছানো এটা আমার দায়িত্ব ছিল, আবার তাদেরকে চাঁদপুরে পৌঁছানো আমার দায়িত্ব ছিল। তারা সবাই সৌভাগ্যবান, একটা ক্যাজুয়ালিটি হয়নি। আবার তারা যখন বিধ্বস্ত অবস্থা ফেরত আসতো, আবার আমি তাদেরকে ফেরত নিতাম মন্তলি ক্যাম্প পর্যন্ত। তো এইগুলি কিন্তু নেভির সৈনিকদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। আচ্ছা, এবার আমি ইয়ার কাছে আসি, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসেনের কাছে। এখন আমাদের যে নৌবাহিনীটা আছে এটা কতটুকু আধুনিক? দেখুন, আমি একটু আগে বলছিলাম যে 1971 সালে 2টা পদ্মা পলাশ ছোট জাহাজ দিয়ে আমাদের নৌবাহিনীর যাত্রা শুরু। এবং তখন পাকিস্তান থেকে যারা ফিরে আসে, অফিসারের সংখ্যা আমাদের ছিলই না বলতে। 1973 সালে প্রথম আসেন ক্যাপ্টেন নুরুল হক। উনি এসে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে প্রথম তার যাত্রা শুরু করেন নৌবাহিনীর। আজকে বাংলাদেশ নৌবাহিনীতে 100-র উপরে জাহাজ আছে, ছোট বড় সব মিলিয়ে। এবং তার মধ্যে আপনারা হয়তো বিগত 3-4 বছরে আপনারা দেখেছেন যে গত 5 বছরের মধ্যে আমরা দেখেছি 20টা নতুন জাহাজ এসছে। এবং এই 20টা নতুন জাহাজ নৌবাহিনীতে সংযোজন আমাদের দেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে এবং একটা জাগ্রতমান নৌবাহিনীতে, যেটা উদীয়মান নৌবাহিনীতে 20টা জাহাজ 5 বছরে সংযোজিত হওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। এর মধ্যে শুধু জাহাজই সংগৃহীত হয়নি, আমরা কিন্তু ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, একমাত্রিক নৌবাহিনী বলি। আগে সারফেস শিপ, তারপরে ইয়ার, আমরা কিন্তু এখন ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তরিত হয়েছি। কারণ আমাদের আগে ছিল শুধু সারফেস শিপ। সারফেস শিপের পরে আমরা গত বছর সংযোজন করেছি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট 2টো এবং 2টো হেলিকপ্টার, যেগুলো জাহাজে থাকে। আমাদের বিএনএস বঙ্গবন্ধুতে এই জাহাজে হেলিকপ্টার করে থাকতে পারে। এই বছর অতি সম্প্রতি গত সপ্তাহে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা 2টো সাবমেরিন ক্রয়ের চুক্তিও স্বাক্ষরিত হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই 2015 সালের লাস্টের দিকে 2টা সাবমেরিনও বাংলাদেশ নৌবাহিনীতে পেয়ে যাব। এটা দিয়ে কিন্তু আমাদের দেখা গেল যে আমরা ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হলাম। পৃথিবীতে খুব কম দেশেরই ত্রিমাত্রিক নৌবাহিনী আছে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ 1971 সাল থেকে। এর মধ্যেই যে আমরা 42 বছরে ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তরিত হতে পেরেছি, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট অবশ্যই। তারপরে বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করছে, এটাও কিন্তু একটা ব্যতিক্রম। পৃথিবীর খুব কম দেশের নৌবাহিনী জাতিসংঘ মিশনে ডিপ্লয়েড হয়। আপনারা জেনে খুশি হবেন যে গত 4 বছর যাবৎ আমাদের 2টো জাহাজ, বিএনএস উসমান একটা ফ্রিগেট এবং বিএনএস মধুমতি একটা পেট্রোক্রাফট, এই 2টা ইউএন মিশন লেবাননে ডিপ্লয়েড আছে আন্ডার ইউনিফিল। তো ওইখানে গত 4 বছরে আমাদের যে সুনাম হয়েছে, সেখানে কিন্তু কয়েকটা দেশ মাত্র অপারেট করছে। ওখানে বাংলাদেশ, ইটালি, জার্মানি, ইন্দোনেশিয়া, কখনো চলে যায়, ইটালি চলে গেলে ব্রাজিল আসছে। এই 4-5টা দেশের নৌবাহিনী শুধু ডিপ্লয় করছে আন্ডার ইউএন ফ্ল্যাগ।
এছাড়া নৌবাহিনী কিন্তু আরেকটা কন্টিনজেন্ট ছিল, সুদানে ছিল, বর্তমানে আরেকটা কন্টিনজেন্ট আমার মালিতে যাচ্ছে। কিন্তু পৃথিবীর নৌবাহিনী যতগুলো আছে সব নৌবাহিনী থেকে কিন্তু আজ পর্যন্ত ওই বিমান মিশনে যেতে পারেনি, সেই সুযোগ হয় না। বাংলাদেশ নৌবাহিনীর সেই সুযোগ হয়েছে। এর মধ্য দিয়ে আমরা এটাও বলতে পারি যে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু অবদান রেখে চলেছে। আচ্ছা, এবার আমি বিমান বাহিনীর ইয়াতে আসি এয়ার কমোডোর AK-M আসিফুল হকের কাছে, যে এখন এই মুহূর্তে আমাদের বিমান বাহিনী কতটুকু আধুনিক? আমি প্রথমেই বলেছিলাম যে আমরা একদম শূন্য থেকে শুরু করেছিলাম। গত 42 বছরে বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত আধুনিক। আমি যদি বলি, বাংলাদেশ বিমান বাহিনীর যে মূল রোল, যেটা এয়ার ডিফেন্স, বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অত্যাধুনিক যুদ্ধ বিমান লাইক MiG-29, F-7 BG-1 এ ধরনের বিমান দ্বারা সমৃদ্ধ। তাছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যেসব জিনিস দরকার লাইক এয়ার ডিফেন্স রেডার, বাংলাদেশের আকাশ পর্যবেক্ষণের জন্য যা দরকার অত্যাধুনিক রেডার ব্যবস্থা, এটা সম্পূর্ণভাবে সিস্টেম অটোমাইজড, মিনস আমি বলতে চাইছি কম্পিউটারাইজড। বাংলাদেশের আকাশে এবং তার চারিদিকে যাই কিছু দেখা যায় না কেন, উড়ন্ত বস্তু, তা আমরা যে কোনো মুহূর্তে 24 ঘন্টা পর্যবেক্ষণ করি এবং আমরা নিশ্চিত করতে পারবো আমাদের ফাইটার ফোর্স দিয়ে এই ধরনের কোনো শত্রু আক্রমণ মোকাবেলা করতে। বাংলাদেশ বিমান বাহিনীতে তাছাড়াও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আছে। আপনারা জানেন অতি শীঘ্রই কিছুদিন আগে আমরা সারফেস টু এয়ার মিসাইল সংযোজন করেছি। বেশ কিছু অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল এবং বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র আমাদের সিস্টেমের মধ্যে এসছে। আমি মনে করি বর্তমানে যে কোনো পরিস্থিতিতে, এটা যদি কোনো দুর্যোগ মোকাবেলাও হয় সেদিকেও সেই সময়ও বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার যোগ্যতা রাখে, যার প্রমাণ আমরা কিন্তু বিভিন্ন দুর্যোগে করেছি। আপনারা জানেন এই যে সিডোরের মতো দুর্যোগ বা সামুদ্রিক জলোচ্ছ্বাস যেটা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর যে রেসপন্স ছিল এত দ্রুত, যেটা এমন কিছু ইনঅ্যাক্সেসিবল এরিয়াতে বাংলাদেশ বিমান বাহিনী এত দ্রুত পৌঁছেছিল যেখানে অন্য কারোর পক্ষে বোঝা বা পৌঁছার সম্ভব না। এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের যে রিচ অ্যান্ড স্পিড এয়ারফোর্সের, এটা ওই সাহায্যটা করে। এবং বাংলাদেশ বিমান বাহিনীতে আছে যথেষ্ট পরিমাণে অত্যাধুনিক ইউটিলিটি হেলিকপ্টার এবং সেসব দিয়ে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এগুলো দিয়ে আমরা এই ধরনের মিশনগুলো করতে পারি। শুধু দেশের মধ্যেই না, আমরা কিন্তু আমাদের চারিদিকে বেশ কিছু দেশে তাদের দুর্যোগেও সাহায্য করেছি। নার্গিস কিছুদিন আগে মিয়ানমারে যে আঘাত করলো, বাংলাদেশ বিমান বাহিনী তাদেরকে সহযোগিতা করার জন্য বিমান পাঠিয়েছিল। সুনামির সময় মালদ্বীপে এবং শ্রীলঙ্কায় আমরা আমাদের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং হেলিকপ্টার দিয়ে সাহায্য করেছি এবং সবার আগেই বোধহয় আমরা পৌঁছেছিলাম। তারপর ইভেন সিচুয়ান, যেখানে এত বড় ভূমিকম্প হয়েছে, সেখানেও আমাদের ভুজে, ইরানে, ইভেন পাকিস্তানে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের রিলিফ এবং রেস্কিউ মিশন, সাপোর্ট মিশন করেছি। আমাদের সেই যোগ্যতা আজকে আমরা অর্জন করেছি, যেই বিমান বাহিনী কত ছোট জায়গা থেকে এখানে উঠে আসছে। জাতিসংঘ মিশনের কথায় আসি, আপনি শুনে খুশি হবেন, আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তেও 4টি কন্টিনজেন্ট বিভিন্ন জায়গায় অপারেশন করছে। বিশেষ করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে আপনার একটি হেলিকপ্টার ইউনিট আছে, যেখানে 6টা আমাদের MI-171 হেলিকপ্টার আছে, একটি C-130 এয়ারক্রাফট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে, ট্রান্সপোর্ট উইং, আরেকটা আছে আপনার এয়ারফিল্ড সার্ভিস ইউনিট, এটা ইতরিতে, আপনার কঙ্গোতে, বুনিয়াতে। আর আইভরি কোস্টে আবার 3টা বেল-22 হেলিকপ্টার নিয়ে আরেকটা ইউনিট কাজ করছে। এই মুহূর্তে প্রায় 509 জন বিমান বাহিনীর সদস্য জাতিসংঘ মিশনে নিয়োজিত এবং তারা অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে এ ধরনের মিশনগুলো করে যাচ্ছে। আজকে 94 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী প্রায় 24টা মিশনে প্রায় 4000 সদস্য এই দায়িত্ব পালন করে আসছে। আচ্ছা, আমাদের সময়টা শেষ হয়ে আসছে। আমি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসেনের কাছে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি জানতে চাচ্ছিলাম। সেটা হলো যে আপনি হয়তো জানেন যে আমাদের যে উপকূল অঞ্চল যেটা আছে, বিশেষ করে খুলনা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই অঞ্চলটাতে, এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা ইদানিং হচ্ছে জেলেদের সমস্যাটা হলো কি, প্রায় জলদস্যু বা এটার জন্য, সেক্ষেত্রে নৌবাহিনীর ভূমিকাটা কি পর্যায়ে আছে?
দেখেন, সমুদ্র সীমানাটা পাহারা দেওয়া নৌবাহিনী এবং কোস্টগার্ড মিলিয়ে দেয়। অ্যাকচুয়ালি এটা কোস্টগার্ড রুল পিস টাইমে, কিন্তু আমাদের কোস্টগার্ড এখনো তো বড় হয়নি যে সমুদ্রটা কভার করতে পারে। তারা কোস্টের 5টা কোস্টগার্ড কভার করে এবং ওপেন সি, যেটা ডিপ সি বলি আমরা, সেটা নৌবাহিনী কভার করে। কিন্তু বে অফ বেঙ্গলে 40,000 ট্রলার অপারেট করে। আপনি যখন নৌবাহিনী একটা জাহাজ একদিক দিয়ে মুভ করতে থাকে, তখন কিন্তু ওই 40,000-এর মধ্যে 400-500 বোট একসাথে আছে। আপনি যদি ডিটেক্ট করা, তখন কিন্তু আর মাছ ধরতেছে। যখন নৌবাহিনী জাহাজ চলে গেছে, এত বড় সমুদ্রের মধ্যে জাহাজ তো আর প্রতি জায়গায় রাখা সম্ভব না। তো তখনই একটা গ্রুপ থেকে দেখা যায় যে তার কাছে অস্ত্র আছে, সে যে আরেক জাহাজকে আক্রমণ করে বা বোটকে আক্রমণ করে, ফলো করে, আইসোলেটে পাইলে তাকে আক্রমণ করে। এই এত বড় সমুদ্রের মধ্যে যে রিসোর্সটা দরকার পৃথিবীর, এটা শুধু বাংলাদেশে তা না, পৃথিবীর সব দেশেই কিন্তু এটা আছে। কিন্তু অন্যান্য দেশে হয়তো এত বোট নাই। আমাদের যে 40,000 বোট অপারেট করে ফিশিং ট্রলার, এটাকে এতগুলোকে চেক করা, আপনি যদি চেক করতে গেলেও জেলেরা অনেক সময় মনে করে যে আমাদের মাছ ধরাতে তারা ডিস্টার্ব করছে, সেটাও আমাদের মাথায় রাখতে হয়। তার জন্য নৌবাহিনী কিন্তু সার্ভেলেন্স করেই যাচ্ছে। আর এইটা প্রোটেকশনের জন্য যখন এই ধরনের কিছু রিপোর্ট হয়, তখন ইন্টেন্সিভ আমাদের বেশি শিপ সেল করে দিয়ে কোস্টগার্ড নৌবাহিনী মিলে কোস্টে কাছাকাছি থেকে আমরা কিছু অপারেশন করে এদেরকে অ্যাপ্রিহেন্ড করা হয়। আমরা তো যেটা একটা হয়তো ডাকাতি হলে সেটা প্রকাশ করে, কিন্তু এরকম যে 1000 ডাকাতি আমরা স্টপ করতেছি, সেটা কিন্তু প্রকাশ হচ্ছে না, সেটাই প্রকাশ হচ্ছে না। কারণ ওদের স্কোপ এত বেশি, এত বড় সমুদ্রে প্রতিটা জায়গায় তার নৌবাহিনী জাহাজ রাখা সম্ভব না। এত রিসোর্স তো আমাদের বাংলাদেশে এখনো হয়নি। যেটা আমি বললাম আপনাকে, আমাদের সব ধরনের মিলে হয়তো 100-এর উপরে ক্রাফট আছে, বাট সব ক্রাফটকে আমরা সবসময় সমুদ্রে রাখতে পারবো? বাট আমরা ডেফিনেটলি কখনো যদি কোনো একটা রিপোর্ট আসে যে এই এলাকায় কিছু হচ্ছে, তখনই সেখানে আমরা পাঠিয়ে দিই এবং অ্যাপ্রিহেন্ড করা হয়। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে আসছে। তারপর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে মুক্তিযুদ্ধের সময় এবং আমাদের সশস্ত্র বাহিনী কিভাবে গড়ে উঠেছে, সেক্ষেত্রে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে অবদানটা ছিল, আমি আশা করি যে মোটামুটিভাবে আপনারা ঠিকমতো বলেছেন এবং জাতীয় সব মানুষ এটা শুনেছেন এবং জেনেছেন যে সেই সময় অপারেশনগুলো কীভাবে হয়েছে, অথবা আমাদের এখন আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী কী অবস্থা আছে, এটাও একটা বড় জিনিস ছিল। আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরাও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।